হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে যে গল্পটা বলবো এটা আমার জীবনের সত্যি ঘটনা। এইসব ঘটনা শুধু তোমাদের কাছেই বলা যায় কারণ তোমরা আমার কলিজার বন্ধু। আজকের গল্পটি খুবই চমৎকার হতে চলেছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। এই ঘটনাটা বেশ কিছুদিন আগের, যখন আমি আমার ছোট বোন শারমিনকে হোটেলে নিয়ে যাই। এই ঘটনাটা 2 মাস আগের। আর আমার আরেক বড় বোন জেসমিন, ওর বয়স 23 বছর। আমার নাম সাজ্জাদ আর আমরা কুষ্টিয়াতে থাকতাম। আমার ছোট বোন শারমিন রাজশাহীর একটি কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করত। আমাদের এখান থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। ঈদের আগে তার ছুটি শুরু হবে আর সে বাড়িতে আসবে। বাবা মাকে শারমিন ফোনে জানায় যে সে তার বন্ধুর সাথে চলে আসবে। অন্যান্য সময় যখন শারমিনের কলেজ ছুটি হয় তখন আমি গিয়ে ওকে নিয়ে আসতাম। যেদিন শারমিনের আসার কথা ছিল সেদিন আমি ঘরেই ছিলাম আর তার আসার অপেক্ষায় ছিলাম। তখনই শারমিনের কল আসে আর বলে সে আসতে পারবে না কারণ তার বন্ধু এক আত্মীয়র বাসায় চলে যায়। এই কারণে আমাকে যেতেই হবে তাকে নিয়ে আসার জন্য। তখন প্রায় 3টা বাজে আর আমাদের বাড়ি থেকে তার হোস্টেলের দূরত্ব 120 কিলোমিটারেরও বেশি, আর 5টার পর গাড়িও পাওয়া যায় না। যদি আমি এখন গাড়িতে যাই তাহলে তার ওখানে যেতে যেতে রাত হয়ে যেত। একে তো নিরিবিলি এলাকা, তার উপর রাস্তা ভালো না। তাই আমি মাকে বললাম যে আমি আমাদের গাড়িটা নিয়ে যাই। মা অনুমতি দিয়ে দেয়। আমি আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যাই। 4 ঘন্টার মতো লেগে যায় তার ওখানে পৌঁছতে, আর তখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আমি যখন সেখানে পৌঁছি তখন দেখলাম আমার আদরের বোনটা হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। ঈদের ছুটিতে কলেজ বন্ধ হওয়ার কারণে হোস্টেলের সব মেয়েরা বাড়িতে চলে গিয়েছিল। যখন আমি পৌঁছলাম তখন বোন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, আমি মনে করেছিলাম তুমি আসবে না। আমি বললাম, আমি তো আরও আগেই আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো নিষেধ করে বললে যে তুমি তোমার এক বন্ধুর সাথে আসবে। তারপর বোন সরি বলল, আর আমি আমার ছোট বোনকে আদর করি। যখন বোন আমাকে ধরে তখন তার আমার সাথে লেপ্টে যায়। আমি অনুভব করি যে আমার বোনটা বড় হয়ে গেছে আর তাকে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তখন আমার বোনকে নিয়ে আগের অনেক কিছু মাথায় আসছিল। আমি তাড়াতাড়ি তার ব্যাগ নিয়ে গাড়িতে রাখি আর হোস্টেল সুপারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেই। বোন ওই দিন স্কার্ট আর হাফ হাতা টপ পরে, যার ফলে তাকে খুব সুন্দর লাগছিল। বোনকে দেখে আমার মতো যে কোনো ছেলেরই মাথা খারাপ হবে। যখন আমরা 25 থেকে 30 কিলোমিটার অতিক্রম করি তখন দেখি রাস্তায় প্রচণ্ড ভিড়। আমি গাড়ি পার্ক করে নেমে জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? তখন তারা বলল, ব্রিজ ভেঙে গেছে, গাড়ি ও পারে যেতে পারবে না। বুঝতে পারলাম আজ আর বাড়ি যাওয়া হবে বলে মনে হয় না। এ কথা আমি গিয়ে বোনকে জানালাম আর বাড়িতে মা বাবাকে ফোন করে কথাটা জানালাম। তারা বলল, ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আজ আর আসার দরকার নাই, ওখানে আশেপাশে দেখো কোনো হোটেল পাও কিনা। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। তারপর গাড়িটা ঘুরিয়ে শহরের দিকে আবার ছুটলাম হোটেলের খোঁজে। তখন প্রায় রাত 9টা বাজে। বেশিক্ষণ খুঁজতে হয়নি, অল্প দূরে যেতেই আমরা ছোটখাটো একটা হোটেল পেয়ে গেলাম। আমি গিয়ে হোটেলে রুমের কথা জিজ্ঞেস করতে একটা মিলে যায়, তবে ওখানে মেয়ে নিয়ে গেলে রুম দেই না, কিন্তু যখন আমি বললাম ও আমার ছোট বোন আর আমাদের সমস্যার কথা, তখন তারা রুম দিতে রাজি হয়। তারপর আমি ব্যাগ নিয়ে ছোট বোনকে নিয়ে আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে আমি বোনকে বললাম, তুমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে যাও, আর এর মধ্যে আমি বাইরে গিয়ে দেখি খাওয়ার জন্য কিছু পাওয়া কিনা। বোন বলল, ঠিক আছে ভাইয়া। আমি বাইরে চলে গেলাম। হোটেলে গিয়ে আমি খাবারের কথা জিজ্ঞেস করলাম, কিন্তু ছোট হোটেল আর রাত হওয়াতে তারা বলল, এখানে খাবারের ব্যবস্থা নাই। শুনে আমি মার্কেটে চলে যাই খানা আনার জন্য। মার্কেট থেকে কিছু খাবার নিয়ে আমার জন্য একটা বিয়ার নেই, সাথে একটা লিমকাও নেই। এরপর আমি যখন রুমে যাই তখন দেখি বোন ফ্রেশ হয়ে গেছে আর গোসল করার কারণে তার চুল ভিজা ছিল, আর সে একটা ছোট একটা পরে আছে। ছোট হওয়ার কারণে সুন্দরভাবে তাকে কিছুটা দেখা যাচ্ছিল। আমি যখন তাকে এই অবস্থায় দেখি তখন আমার ভিতরে কেমন কেমন হতে থাকে আর মনে মনে ভাবি, আমার বোনটা আমার গার্লফ্রেন্ড হলো না কেন? আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসে, কেননা আজ রাত আমার খিদে তাকে দিয়ে পূরণ করি। তারপর আমি টেবিলে খাবারগুলো রেখে বাথরুমে ফ্রেশ হতে চলে যাই আর ফ্রেশ হয়ে এসে খানা খেতে বসি। বোন পানি নিয়ে আসে আর আমরা খেতে শুরু করি। খাওয়া শেষে সে যখন কোল্ড ড্রিঙ্কস খেলো তার একটু সন্দেহ হলো আর আমাকে বলল, ভাইয়া, কোল্ড ড্রিঙ্কসটার স্বাদ অন্যরকম লাগছে কেন?
তো আমি বোনকে বললাম, মনে হয় পুরনো হয়ে গেছে যার ফলে তোমার কাছে অন্য রকম লাগছে। আমরা আবার খানা শুরু করি, খাবার খাওয়া শেষে আমিও কোল্ড ড্রিঙ্কস খাই। যেহেতু কোল্ড ড্রিঙ্কসের সাথে বিয়ার মিশানো ছিল সেহেতু আমার একটু নেশা ধরেছিল। আমি আর চোখে বোনের দিকে তাকিয়ে দেখলাম তার কি অবস্থা। দেখলাম তারও আমার মতো অবস্থা, ছটফট করছে। সে আমাকে বলল, ভাইয়া আমার মাথা ঘুরছে। আমি বললাম, মনে হয় জার্নি করাতে এমন লাগছে। তখন তাকে বললাম, তুমি বিছানায় গিয়ে শুয়ে পড়ো আর শুয়ে শুয়ে কথা বলো। তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, আর যখন সে বিছানায় গেল তখন ছোট সরে গিয়ে উপর চলে যায়। কিন্তু সেদিকে তার কোনো নজরই নেই। আর আমি যখন দেখি তার, আমার তো পাগল হওয়ার মতো অবস্থা। আমি সব কিছু ভুলে গিয়ে তার দেখতে থাকি আর নিজে নিজেকে সান্ত্বনা দিতে শুরু করি। এর মধ্যে সে জিজ্ঞেস করে বসল, কি দেখছ ভাইয়া? আমি বললাম, একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? সে বলল, না বলো। আমি বললাম, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। সে খুশি হয়ে আর লজ্জা পেয়ে বলল, তুমি না ভাইয়া আমাকে সব সময় জ্বালাও। সে আরও বলল, আমি কথায় এত সুন্দর, সুন্দর তো বড় আপু জেসমিন। তখন আমি তার কাছে গিয়ে বলি, দেখো তুমি কত সুন্দর, আর সেই সাথে তার হাতও দেখাই। তারপর আমি তাকে জিজ্ঞেস করি, তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে না হয়নি? সে বলল, না এখনো হয়নি। আমি বললাম, তুমি কোল্ড ড্রিঙ্কস খাও, আমার মনে তোমার ভালো লাগবে বলে আমি তাকে কোল্ড ড্রিঙ্কস দেই। আবারও আমরা কথা বলতে শুরু করি। আমরা দুইজনই বিছানায় শুয়ে শুয়ে কথা বলছিলাম আর টিভি দেখছিলাম। আমি দেখলাম টিভিতে একটা দৃশ্য আসছে যেখানে দুইজন একে অপরকে দিচ্ছিল। আমি খেয়াল করলাম বেন দৃশ্যটা অনেক মনোযোগ সহকারে দেখছে। আমি তাকে জিজ্ঞেস করি, সত্যি করে বলো তো, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে? তুমি কি কাউকে পছন্দ কর? ও বলল, না ভাইয়া, আমার কোনো ছেলে বন্ধু নেই আর আমি কাউকে পছন্দ করি না। আমি আর থাকতে পারছিলাম না, এখন আমাকে কিছু একটা করতেই হবে, কারণ সে এখন অনেকটা ওরকম হয়ে আছে, কিন্তু আমি সরাসরি কিছু বলতেও পারছি না। তবে তাকে রাজি করার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কোথায় কোথায় তিল আছে? সে বলল, অনেক জায়গায় আছে। আমিও বললাম, মারও অনেক জায়গায় আছে, আর আমি তাকে আমার তিল দেখাতে শুরু করি। প্রথমে আমার পিঠের তিল দেখালাম, তারপর ওইখানের একটা তিল দেখালাম। ওখানে আমার তিল দেখে হাসছিল, ওর হাসি দেখে আমি ওকে বললাম, তুমিও দেখাও। সে তখন তার হাতের তিল দেখালো। আমি বললাম, আরও কোথায় কোথায় আছে দেখাও। সে বলল, আমারও তোমার মতো ওখানে অনেকগুলো তিল আছে। তখন আমি তাকে বলি, তুমি চুপ করে থাকো, আমি দেখে নেব। এই বলে আমি তার কোথায় কোথায় তিল আছে সেগুলো দেখলাম। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসিখুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নিজেকে আর সামলাতে পারছিলাম না, সব কিছু ভুলে গিয়ে তাকে বললাম, আসলেই তুমি অনেক সুন্দর, আর তোমার তিলগুলোও সুন্দর। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে রইল। তারপর 15 মিনিট পার হয়ে গেল, তখন বোন কান্না কান্না মুখে বলল, ভাইয়া আমরা যা করলাম তা কি ঠিক? যদি কেউ কোনোদিন জেনে যায় তখন কি হবে? আমি বললাম, তুমি কেন এত চিন্তা করছ? তোমার কি ভালো লাগেনি? তখন সে বলল, হ্যাঁ। তো আমি বললাম, তাহলে এত ভয় পাচ্ছ কেন? আমরা তো আর কাউকে বলতে যাচ্ছি না। তখন সে বলল, তা ঠিক। আর আমি আদরের ছোট বোনকে বলি, এখন রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। সকাল আনুমানিক 10টায় আমার ঘুম ভাঙ্গে, উঠে দেখলাম আমার আদরের ছোট বোনটা এখনো ঘুমাচ্ছে। আমি ওকে ডাক দিলাম আর বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাড়ি যেতে হবে। তারপর গোসল করে আমরা হোটেল ছেড়ে বাড়ির দিকে রওনা দেই। সেই ঘটনার পর অনেক দিন কেটে গেল। বোন এখনো সেই ঘটনা ভুলতে পারেনি। আমার সঙ্গে ঠিকঠাক কথাও বলে না এখন। আস্তে আস্তে একটু একটু করে সব ঠিক হতে থাকল। বোনও লজ্জায় কাউকে কিছু বলল না। এইভাবে আস্তে আস্তে মোটামুটি ঠিক হতেই আমি আগের মতো সুযোগ খোঁজার চেষ্টা করতাম। একদিন আমরা সব বন্ধুরা হোলির দিনে অনেক মজা করি। বাইরে বের হই আর বিভিন্ন মেয়েদের বাড়িতে গিয়ে তাদের রং দেই। এই বছরও তার ব্যতিক্রম হল না। সবাই মিলে সকালে একসঙ্গে দেখা করলাম। আমরা 3 জন বন্ধু ছিলাম, তন্ময়, শিপলু আর আমি। সবাই মিলে বেরিয়ে লিস্ট তৈরি করলাম কার কার বাড়ি যাওয়া যায়। এইভাবে ঠিক করে প্রত্যেকের বাড়ি গিয়ে তাদের রং মাখাতে থাকলাম। হোলির দিন হলো এমন একটা দিন যেদিন সুন্দরী মেয়েদের সুন্দর বিনা বাধা রং দেওয়া যায়। আর আমাদের মতো ছেলেরা তো এই সুযোগগুলোই খোঁজে।
আমরা সবাই যত সুন্দরী মেয়ে আছে তাদের বাড়ি গিয়ে প্রত্যেকেরই হাতে রং লাগাতে থাকলাম। কেউ কেউ আবার সুযোগ পেয়ে কারও দিত। এইভাবে সবাই খুব মস্তি করতে করতে রং খেলতে খেলতে এলাম। বেলা বাড়ার পরে দেখলাম লিস্ট মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর সবাই মিলে ডিসাইড করলাম এবার একটু লাল পানি খেতে হবে। এদিকে এত মেয়েদের রং দিয়ে সবাই মোটামুটি মজা হয়ে আছে। ভাবলাম পানি খেয়ে ঠিক করতে হবে। এইভাবে পানি খেতে খেতে সবারই মোটামুটি আনন্দ হয়ে গেছে আর আনন্দের ঘোরে আরও ইচ্ছা জেগে উঠল। এমন মনে হচ্ছিল যে এখুনি যদি কাউকে পেতাম একদম দিয়ে দিতাম। সবাই বলল, আরে যেভাবে হোক একটা জোগাড় কর না। তন্ময় বলল, চল হোটেলে যাই। শিপলু তাতে সাইও দিল। কিন্তু আমি বললাম, দরকার নেই ওখানে যাওয়ার। তখন তন্ময় বলল, হাতের সামনেই ফ্রেশ একজন আছে তো। তন্ময়ের কথা শুনে শিপলু লাফিয়ে উঠে বলল, কে বল না, কে বল না। আমি কিছুটা বুঝতে পারলাম তন্ময় কার কথা বলছে। তন্ময় আর শিপলু ওরা নিজেদের মধ্যে আলোচনা করে নিল। আমি এবার পরিষ্কার বুঝতে পারলাম ওরা কার কথা বলছে। ওরা শারমিন আমার ছোট বোনকে যা করেছে তারপর ওদের কাছে আর কিছু বাকি থাকতে পারে না। আমার সামনেও এবার ওরা আমার বোনকে নিয়ে কি যে করবে তার ঠিক নেই। কিছুক্ষণ পরে ওরা বলল আসল ঘটনা। সবাই মিলে ঠিক হলো ওরা আমার বোনকে রং মাখাতে যাবে। রং মাখিয়ে সেখানে সবাই মিলে। আমি ওদের অনুরোধ করে বললাম, প্লিজ এরকম করিস না। বাড়িতে মা আছে। শিপলু বলল, ঠিক আছে, আমরা ওকে ছাদে নিয়ে চলে যাব। তোর মা তো রান্নাঘরে থাকবে। অনেক করে বারণ করার চেষ্টা করলাম কিন্তু ওরা সবাই আমার কথা কানে নিলে তো। এমনিই সবাই মজায় আছে, তার উপর এরকম চান্স কেউ মিস করে। এই রকম দিন আর কেউ পাবে না। আমারও মনের মধ্যে একটা আশা জেগে উঠল। কারণ সেই হোস্টেল থেকে ঘুরে আসার পর আর ওই সুযোগ হয়নি। আমিও আশায় জেগে উঠলাম আর ওদের কথায় সায় দিলাম। ঠিকঠাক করে সবাই মিলে চললাম আমার বাড়ির দিকে। আমরা 3 জনেই প্রচণ্ড হয়েছিলাম। আজ যেভাবেও হোক বোনকে আবার হবে। দূর থেকে আমাদের দেখতে পেয়ে বোন বুঝতে পারল এরা ওকে রং মাখাতে এসেছি। সে একবারও সন্দেহ করেনি এরা ওকে নিয়ে কি করতে চলেছে। সে ছুটে গিয়ে দরজা লক করে ঘরের ভেতরে ঢুকে গেল। আমরা গিয়ে বাইরে থেকে আস্তে আস্তে বোঝাতে লাগলাম, শারমিন বেরিয়ে আয়। একটুখানি রং দিয়েই চলে যাব। শারমিন কিছুতেই দরজা খুলল না। অবশেষে তন্ময় মাকে বলল, কাকি দেখুন না, শারমিন দরজা খুলছে না। আপনি একটু বলুন না, একটুখানি রং দিব আমরা। আজকের দিনে একটু রং দিলে কি হবে। তখন মা রান্নাঘর থেকে এসে বোনকে বলল, বেরিয়ে আসতে, একটু রং মেখে নিতে। একটু বকেও দিল শারমিনকে। শারমিন বলল, আচ্ছা ঠিক আছে খুলছি, কিন্তু একটুখানি রং দিবে। আমরা বললাম, হ্যাঁ রে, একটু দিয়েই চলে যাব। মা চলে গেল রান্নাঘরে। এদিকে বোন আস্তে আস্তে দরজাটা খুলল। আমরা 3 জন সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়লাম। ঢুকে বোনকে আক্রমণ করলাম। বোন বাড়িতে একটা 3/4 শর্ট আর টি-শার্ট পরেছিল। সবাই প্রথমে মুখে রং দিতে থাকল। এদিকে তন্ময় বোনকে পেছন থেকে ধরল। বাকিরা সবাই বোনের মুখে রং মাখাতে লাগল। বোন বারবার বলছিল, আর রং দিও না, এবার ছেড়ে দাও। এদিকে তন্ময় আর আমি দুজনে দুই নিয়ে পড়লাম। একদম তলা থেকে শুরু করে রং দিতে থাকলাম। আমি বললাম, এখানে নয়, ছাদে চল, বাকিটা সেখানে হবে। বলে সবাই মিলে বোনকে চাগিয়ে নিলাম ছাদে যাওয়ার জন্য। বোন এবার বুঝতে পারল এরা কি করতে চলেছে। সে চিৎকার করে মাকে ডাকতে গেল। আমরা তার মুখ বন্ধ করে দিয়ে মাকে হাঁক দিয়ে বললাম, মা আমরা একটু ছাদে যাচ্ছি, একটু পরে আসব। মা বলল, ঠিক আছে। আমরা সবাই মিলে দোতলার ছাদে উঠে গেলাম। সেখানে গিয়ে শুরু হলো আর এক দৃশ্য। ছাদে ট্যাঙ্কে জল ছিল। শিপলু এক বালতি জল নিয়ে এসে বোনের উপর ঢেলে দিল। সবচেয়ে বেশি উৎসাহ ছিল তন্ময়ের। কারণ ও আগে আমার বোনকে অনেকবার দেখেছে কিন্তু এভাবে পায়নি কখনো। আজ ওরা সবাই আমার বোনকে আবার পেয়েছে। এত সহজে ছেড়ে দেবে না কেউ। সবাই মিলে আমার বোনকে রং দিতে লাগল। সবার ইচ্ছা পূরণ করতে প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে গেল। এরপর সবাই যে যার মতো চলে গেল আর আমি বোনের কাছে এসে আস্তে আস্তে বোনকে তুললাম। দেখলাম তার আর ওঠার মতো ক্ষমতা নেই। কোনো রকমে ছাদের জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে এসে বোনকে গোসল করিয়ে দিলাম আর দেখলাম ওর বিভিন্ন রঙে রাঙা হয়ে গেছে। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রং দিয়েছে ওরা আমার বোনকে। এর কিছুদিন পর জেসমিনের মতো শারমিনের বিয়ে হয়ে যায় আর আমি খুবই একা হয়ে পড়ি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর তোমরা যদি এরকম মজার মজার ভিডিও পেতে চাও
তাহলে দয়া করে আমার সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে এলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার নাম কামরুল। আমি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার এক গ্রামে থাকি। পরিবারে আমার মা আর আমি থাকি। আমরা দুজন ছাড়া পরিবারে আর কেউ নেই। বাবা 4 বছর আগে করোনায় মারা যায়। গ্রামের পশ্চিম কোণে আমাদের বাড়ি। আমাদের বাড়ির পরে আর কোনো বাড়ি নেই। পাহাড় জঙ্গলে ভরা, যেখানে কখনো কেউ আসে না। বাড়ির সাথেই কয়েক বিঘা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনোমতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মধ্যে কৃষি কাজ করি। সবজির চাষ করি বলে আমরাই যা করার করি। আর আমি একটা কাপড়ের দোকান চালাই। এভাবে দুজনের সংসার বেশ ভালোই চলছে। আমার বয়স 20 বছর আর আমার মায়ের বয়স 37 বছর। 15 বছরে বিয়ে হয়ে 1 বছর পরে আমি পৃথিবীতে আসি। আমার গায়ে রং খুব ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল, তাই আমার শরীরের অঙ্গের মতোই অপরূপ সুন্দরী তিনি। এমন চেহারা সুন্দরী নারী আর নেই আমাদের গ্রামে। কেউ বলবে না আমার মায়ের 21 বছরের সন্তান আছে। 22-23 বছর বয়সী বিবাহিত নারীর মতো একদম। মার সাথে আমার মনের প্রচণ্ড মিল। আমায় ভীষণ ভালোবাসে আমার মা। কখনো একটি বকাও দেয়নি জীবনে। যাই হোক, আসল ঘটনা আসি। মাকে নিয়ে কখনো আমার মনের মধ্যে খারাপ চিন্তা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনের সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেড়ে গেছে। 21 বছরে অনেকেই বিয়ে করে, কিন্তু আমার এখনো বিয়ে করা হয়নি। তার উপর কাপড় বিক্রি করি। দোকানে মহিলাদের পোশাকই বেশি। খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই, আর তার উপর গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার, তাই সবাই এখানে আসে কেনাকাটা করতে। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই। এমন করে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে। হঠাৎ করে যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। এক রাতে আমার স্বপ্ন দোষ হল। মা ছেলে দুজন মানুষ, তাই এক ঘর দিয়ে চলছি আমরা। মার আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরে বেড়া দেওয়া। উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে। লুঙ্গি শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনো মতে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা মার দিকে গেল, আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ে কিছুটা বেরিয়ে আছে। কিন্তু এটুকু দেখে আমার চোখ আটকে গেল, নিজের অজান্তেই কেমন একটা ঘোরে হারিয়ে গেলাম। আমিও এগিয়ে মার কাছে গেলাম। মা গভীর ঘুমে আছে। নিঃশ্বাসের সাথে বুকটা ওঠানামা করছে, আর কেউ যেন আমার বুকে ঢাক পিটাচ্ছে। মন ভরে অধীর আগ্রহে মার সৌন্দর্য উপভোগ করছি। হঠাৎ মা আধমোড়া ভাঙতে লাগল ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারা রাত শুধু মার কথা ভেবেই পার করলাম। একটুকু ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুজলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি মা গরুর দুধও দোয়াচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল মার পিঠ অনেকটা খোলা, মসৃণ ত্বকের পিঠ দেখে সিনেমার নায়িকারা সব ফেল। রাতে মার সামান্য সৌন্দর্য দেখেই আমি মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। মার পেছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছি, হঠাৎ মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। হায় হায়, মা বুঝে ফেলল না তো? কিন্তু মা বলল, কি বাবা, ঘুম ভাঙছে তোমার? বলে রাখা ভালো, আমাকে সব সময় বাবা বলে ডাকে, আর তুমি করেই বলে। যাই হোক, আমার কথা মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। যাও, মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। মা, আজকে দুধ খাবো। এই দুধ খাওয়া, আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আমার ডাকে সম্মিত ফিরল। মা, এই দুধ। মাত্র দোহাইতাছি, গরম না করলে খাব কিভাবে?
আমি এভাবেই খাবো, তুমি খাইয়ে দাও। আচ্ছা আসো। এই নাও পাগল ছেলে। মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। মা মুচকে গেছে আমার চুলায় দিয়ে বলল, এখন যাও হাত মুখ ধু, খাইতে দেব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাবার দাও। আমি অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি কেন? খাওয়াই দিতে পারবে না? না, আমি তা বলছি নাকি। তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আচ্ছা বাবা, রাগ করো না, আসো আমি খাইয়ে দেই। এমন সময় আমি বললাম, আচ্ছা মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে মা এক প্রকার ভয় পেয়ে বলল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করছো? শরীর খারাপ নাকি? বলে আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জ্বর আছে কিনা। আমি বললাম, আরে মা, আমার কিছুই হয়নি। জিজ্ঞেস করতে মন চাইল। মা বলল, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়ে আমার সব, আমার প্রাণ তুমি। নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি, কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইছ? মা, তুমি আব্বা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নেই, সাজনা, নতুন কিছু পড়ো না। আমার এসব ভালো লাগে না। মা নিরাশ হয়ে বলল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো বলেই আমি বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আমি বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না? আম্মা সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আমিও বাঁচতাম। আমি কিন্তু আমাকে বাসনা তার প্রমাণ দিয়ে দিলেন। আমার পছন্দ তুমি সেজেগুজে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি একটা বিয়ে করে আবার সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম আমি নিজেও জানি না, মনে হলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হওয়ার পর কখনো আমাকে কেউ মারেনি। মার তো দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথা বলে না। কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে, কাঁদতে কাঁদতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না? আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে। আমি চলে যাব, চিন্তা করো না, বলেই উঠে চলে গেল। মা নিজে বিছানায় শুয়ে কাঁদতে লাগল। আমি উঠে তার কাছে গিয়ে 1000 বার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। মা বলল, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি মার কথায় ভয় পেয়ে যাই। বের হয়ে যায় দোকানের উদ্দেশ্যে, রাতে কথা বলল না। যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি। দেখি মা সামনে বিছানায় বসা। উঠে আমি সামনে বসতেই মা চোখ জ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মাফ করে দাও মা, আর কখনো এমন বলবো না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। মা সাথে সাথে আমায় বুকে টেনে নিল, বলল, বাবা রে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমার ছেলে কারো সংসার এগিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল, আর কখনো এমন বলো না বাবা। আমি আর কখনো বলবো না মা। আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকেলে বাড়ি ফিরে আমি চমকে উঠলাম। আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরা চমৎকার মানিয়েছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যিই আমার জন্য নতুন শাড়ি পরেছ? নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে মাকে জড়িয়ে ধরি। মাও সাড়া দিল, তুমি আমার জান, তোমার খুশিই আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে, তা আমার খুব ভালো লাগে। মা বলল, বুঝেছি, তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি বললাম, মা আর কখনো বিয়ের কথা আনবে না। মা বলল, সে কি, বিয়ে কেন করবে না? আমি শুধু তোমায় নিয়ে থাকব। মা, আরে পাগল, আমি তো থাকবই। বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমি বললাম, আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আমার কথা মা ছেলের মমতা মনোভাব বুঝেছে, কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি, তা তো সে জানে না। আচ্ছা বাবা, আর বলবো না। মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখল ও বলল, আচ্ছা যাই হোক, বললে না তো আমায় কেমন লাগছে?
আমি বললাম, একদম পরীর মতো লাগছে তোমায়। মা লজ্জা পেয়ে বলল, দুষ্টু, খালি মজা করো, সত্যি বলছি আমি, বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা হয়েছে, এখন যা গোসল করে আয়। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরে এসে মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও মা। হঠাৎ মার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকারে বোঝা যাচ্ছে, তার মানে কি মা তাই দেখছিল, আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম মার কাছে গিয়ে দেখি বিছানায় নেই মা, দরজা খোলা। হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কি না ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। মাকে ডাক দিলাম কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে মা, তবে মাঝে মাঝে গোসলখানায় করে, তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে, শব্দ খুঁজতে। এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হল, বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে মা। এগিয়ে গোসলখানা কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা মার প্রতি আমার ধারণাই পাল্টে গেল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু মা জানি না। মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে শুয়ে পড়ি। চোখ বুজে হালকা খুলে দরজায় নজর রাখে ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আমার কৌতূহল বাড়ে। আমার ঘরে ঢুকল। দরজা আটকে আমার বিছানার কাছে এসে দাঁড়াল। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাড়ি থেকে জানলার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো স্পষ্ট দৃষ্টি আমাকে গিলে খাচ্ছে। ঘুমের মাঝে আমি আধমোড়া ভাঙার ভান করলাম। তাতে মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানায়। আমার মন খুশিতে নেচে উঠল মার আমার প্রতি এতই আকর্ষণ দেখে। কখন যে মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতে উঠে দেখি মা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু অবাক করা বিষয় দেখে মাঝখানে চাদরটা সরিয়ে রাখা। মাকে দেখে আমার চোখ আটকে গেল। আমি মাকে ডাকলাম, মা ওঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এত সকাল হয়ে গেল এখনো উঠোনি যে। মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসল, কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামল। মা, এত দেরিতে উঠলে, ক্লান্ত নাকি? পরিশ্রম করা হয়েছে খুব, তাই ক্লান্ত। এখন ভালো লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। এই চাদর সরালো কে? আমি সরিয়েছি। ঘরে আমরা ছাড়া কেউ নেই, তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না। মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। বাবা, তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো। না, আগে গোসল করব, তারপর খাবো বলেই আমি পুকুরে গেলাম। আজ গামছাও নিলাম না। গোসল করে ভেজা কাক হয়ে এলাম মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছা ছিল, তাই অতটা ভালো বোঝা যায়নি, কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। মার দৃষ্টি আমার উপরে আর চোখে গিলে খাচ্ছে। জিভে যেন জল এসে গেছে, এমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমার বেশ ভালো লাগছে তা দেখে। আমার ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল। যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পরলাম সে লুকিয়ে দেখতে চলল। হঠাৎ মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি। আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। মা যে গোসল করতে না, শুধু শরীর ভেজাতে পুকুরে গিয়েছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটে ফিরে এলো। আমরা ভেজা শরীরে আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আমরা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই মা এগিয়ে এসে বলল, বাবু, আমার হুকটা খুলে দাও তো। ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমিও সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান, আর তুমি কিনা পুরনো জিনিস নিয়ে পড়ে আছো। নতুন নিয়ে নাও, তাহলে তো হয়। দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে, যেটা ভালো লাগে। ছেলের দোকান, তাহলে গিয়ে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না, কষ্ট করে বাজারে দুর্গম করবে নাকি? আমি বললাম, আচ্ছা মা, সব পাঠিয়ে দেব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম, যেন আরও গভীরে যাওয়া যায়। মা বলল, পাঠাবে মানে? আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দেব।
মা বলল, বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারব না। আমি তো জানি না ওসব সাইজ টাইজ। তাছাড়া আমার সামনে এসো, সমস্যা হবে না। মাকে বলল সমস্যা হবে? দোকানদার হয়েছে, খদ্দেরকে কাপড় দেখাবে। কি সব বলছো বলো তো? দোকানেও কি এমন করো? আচ্ছা মা, ভুল হয়েছে। আমি নিয়ে আসব সবগুলো, তোমার পছন্দ মতো সাইজ বুঝে নিও। সব কেন আনবে? আমার সাইজের গুলোই আনবে শুধু। রং আমি বেছে নেব সাইজ 34, মনে থাকবে তো? আমি মার দিকে হা করে তাকিয়ে আছি। মা এতটাই আমার উপর ফিদা যে উঠে পড়ে লাজ লজ্জা সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে। আমি প্রচণ্ড খুশি ও অবাকও হলাম। সারাদিন মার কথা ভেবেই দিন পার করলাম। দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলাওয়ালা কয়েকটা নিলাম, দোকান থেকে বের হয়ে সোজা বাসায় পৌঁছে যাই। গিয়ে দেখি মা ক্ষেতের কাজ করছে। আমিও গেলাম সেখানে, কিন্তু গা মেখে গেছে ধুলো বালি ও কাদা দিয়ে। আজ কেমন অদ্ভুত লাগছে, এমন করে কাদা মাখামাখি হয় না কখনো। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি তো কাদা দিয়ে মেখে গেছে। শাড়ি পুরো মেখে গেছে। কি করব বলো? এক সেট হয়ে তো কাজ করা যাবে না, তাই না? আমি অবাক হয়ে গেলাম আমার কথা শুনে। আমার দিকে হুট করে তাকাতেই মা হেসে দিল। সাথে আমিও হেসে দিই। ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছে দুজনে। সবজির ডালা রাখার পরে মা বলল, আমার জিনিস আনছো? আনছি মা, পরে দেখো, সাইজে না হলে পাল্টা আনব। মা বলল, সাইজ হবে। বিশ্বাস আছে তোমার উপর, বলেই মুচকি হেসে চলে গেল ঘরে। আমি বাইরে দাঁড়ানো। একটু পরেই মা ডাক দিল ভিতরে। যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে, কিন্তু মা হতাশ করল। মা হাতে একটা হলুদ শাড়ি আর গামছা। মা বলল, তুমি একটু বসো, আমি গোসল করে আসি। বলেই আমরা পুকুরে চলে গেল। কিছু না ভেবেই চলে গেলাম। একটু পরেই পুকুরের কাছে ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়ে উঁকি মারতেই চোখ কপালে উঠে গেল। আহ, কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচমকাই মুখ থেকে উহ শব্দ বের হয়ে গেল, আর ঝোপঝাড় একটু নড়ে গেল। মা একটু চমকে গিয়ে এদিকে তাকালো, দেখতে লাগলো এদিকে। পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম। মাথায় ঢুকল না। মা কি আমায় দেখে ফেলেছে? হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়ে দেখি আমার শরীর পুরোটাই মার দিক থেকে দেখা যাচ্ছে। আমি প্রচণ্ড লজ্জা পেলাম ধরা পড়ে, কিন্তু মা তো আমায় ধরা পড়তে দেননি দেখে খুব ভালো লাগলো। মা এবার দেখালো কারিশমা। আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল। তখনই আমায় আকাশ থেকে ফেলে মা অকল্পনীয় কাজ করল। ডানায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল। এই প্রথম আমার মার এই রূপ দেখে আমি হতবাক। আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি। তখন মা এলো আবার অবাক করে। আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, খিদে লেগেছে বাবা? আমি বললাম, হ্যাঁ মা। তোমার এত সময় লাগলো যে? তুমি জানো না বুঝি? আমি বোকার মতো তাকিয়ে আছি মার চোখে। দুজনেই একটু আগে বিষয়টা জানি, কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না। সময় নিচ্ছি, কিন্তু মা এক ধাপ এগোনো হয়ে গেছে। আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল, কি দেখছো বাবু? আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বলি, তোমার জন্য এনেছি, ওগুলো পড়লে ভালো লাগবে। মার মুখে মারাত্মক একটা হাসি এনে বলল, কেন এগুলো ভালো লাগে না আমায়? ভালো লাগে, কিন্তু আমি যা এনেছি তা এর চেয়েও সুন্দর মানাবে তোমায়। বেশ নজর রাখছে দেখছি আমার উপর। মা আমায় সুযোগ দিচ্ছে। আমি তা ভেস্তে দিলাম না। বললাম, আমার খদ্দের তুমি, কোথায় কেমন লাগবে তা আমার দেখার দায়িত্ব। মা চোখ পাকিয়ে বলল, তাই তাহলে তো গ্রামের সব মেয়ে মহিলার দিকে দেখা হয়ে গেছে। আমি হকচকিয়ে গেলাম, কথা সত্যি, কিন্তু বুঝলাম মার খানিকটা জ্বলন হচ্ছে। তাই আরেকটু জ্বালাতে বললাম, সবারই কি আর দেখব? যার জন্য সাধারণভাবে যা দেখা লাগে তাই দেখি। টাকা দেয় ভালো জিনিস দিতে, বুঝে শুনে ভালোটাই দিই। আমি ওকে সবার কাতারে পড়ি। আমাকেও কি টাকা দিতে হবে? আমি মুচকি হেসে বললাম, যদি খদ্দের হয়ে থাকো তাহলে দেবে টাকা। মার অধিকারে টাকা নেওয়া পাপ। তুমি কি হিসেবে চাও? ঢিল মেরেছে। এবার ঘুঘু ধরা নিজেই পড়তে চায়। তাই ঢিল নিজেই গায়ে লাগাচ্ছে। আমরা তা দেখা যাবে। তুমি বসো বলেই আমরা ভেজা শরীর নিয়ে ঘরে চলে একটা। কিন্তু দরজা খোলাই আছে, কখনো এমন করেনি। কিন্তু আজ করেছে। 2 মিনিট পরেই আমার হঠাৎ তাকে ভয় পেলাম। ভাবিনি এত তাড়াতাড়ি থাকবে।
কারণ এত তাড়াতাড়ি কাপড় পরা হয় না। তাহলে ডাকল কেন? ভিতরে আসব। হ্যাঁ, এসো। আমি মন ফুরফুরে করে এগিয়ে ঘরে ঢুকেই চোখ জল হয়ে একটা। আমার মনে ঝড় উঠে একটা আমার প্রতি এত সদয় দেখে আমায় নিজে থেকে দেখাচ্ছে বলে গর্বে বুকটা ভরে গেল। আমি মার সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার গলায় সে বলল, কি হলো দোকানদার? ঠিকই তো এনেছে দেখছি। এতই ভালো মাপ কি করে আনলে? আমিও আমার সামনে খদ্দেরদের সাথে যেভাবে কথা বলি সেরকম বললাম, এত বছর ধরে ব্যবসা করি জানব না। অন্যদের তো মাপ নিতে হয়। আমার লাগলো না যে আমি তোমার কি অন্যের সাথে যায়? তুমি আমার সামনে সব সময় থাকো। আগাগোড়া সবই তো দেখা আছে। কথাটা আচমকা বলেই ফেললাম, যদিও এখনই বলতে চাইনি। কিন্তু আমার মুখে তা শুনে দুষ্টু হাসি। যাক, ভালো এনেছে। তোমার গায়ে ফিট হয়েছে তো? কোনো সমস্যা হলে বলো, অন্য সাইজ আনবো তাহলে। একদম ঠিক আছে, কিন্তু একটা জিনিস বলা দরকার। কি বলো বলো। আমার উত্তেজনা দেখে আমরা হেসে দিল মুখে হাত দিয়ে। আমিও সামনে লজ্জা পেয়ে বললাম, কি জিনিস মা? আর কোনো সমস্যা না। একদম মাতামাতি হয়েছে, কিন্তু আমার আরেকটা টাইপ করার ইচ্ছা। না তো তুমি জানোই। তবুও একবার মাপ নিয়ে নাও। আমি আমার প্রতি এতই আহ্বান দেখে মুগ্ধ। মা তার গায়ে ছোঁয়ার সুযোগ করে দিচ্ছে। আমি এতই মুগ্ধ যে তাকিয়ে আছি। তুমি মনে হয় মাপ নেবে না? সরকার করেনি? আরে না, এই তো নিচ্ছি। এক প্রকার দৌড়ঝাঁপ করে ফিতা এনে আমার সামনে দাঁড়ালাম। অন্যদেরও তো স্বাভাবিকভাবেই মাপ নেই, কিন্তু আমার সামনে সে বুক ধড়ফড় করছে। কোনো পাশ থেকে শুরু করব তাই বুঝতে পারছি না। এতই পাগল হয়েছি যে কিসের জন্য মাপ নিব তাই জিজ্ঞাসা করিনি। আমরা মুচকি হাসছে আমার কাণ্ড দেখে। কি হলো, হাসছো কেন? আম্মা, কিসের মাপ নিবে তুমি জিজ্ঞেস করছো? ও তাই তো। কিসের? জামা? পাগল ছেলে। তুমি যে দোকান করো কিভাবে জানি না? না, এই ধরো বলেই আমার হাত দুদিকে ছড়িয়ে দিল। আমি একটু ঝুঁকে পিছন দিয়ে ফিতা এনে বুকের উপর রাখলাম। এখনো তাই করিনি। আমরা তাও বলল, আর তাই আমায় বুকে একটা কাঁপুনি হলো আর মুখে পাগলাটে একটা চাননি। আমার চাইনি দেখে আমরা একটু বিরক্ত হয়ে বলল, খদ্দেরদের সাথে এমন আচরণ করো তুমি? একটা মাপ নিতে এত সময় কেন? যত যাই হোক, তুমি তো মা। তাতে কি হয়েছে? কাজের জায়গায় বাহিরে হলে কি এতই স্বাভাবিকভাবে তোমায় বলতে পারতাম? তুমি নিজের পেটের সন্তান, তাও যদি এত রং চং করো। লাগবে না, যাও। বলেই আমার সরে যেতে নিলে আমি হাত ধরে বলি, আচ্ছা এসো, মাপ নিচ্ছি। কত রাগ করে গো! নয়তো কি করব? বাহিরের মানুষের কাছে গিয়ে মাপ দিব? আচ্ছা হয়েছে, এসো, হাত সরাও। আম্মা, পারবো না। পারলে সরিয়ে নাও। আমার এই অভিমান খুব ভালো লাগলো। আমি এবার সংকোচ কেটে গেলাম। তাই আমিও এগিয়ে গেলাম। মামি বললেন, এটা তোমার মামা চালাকি করেছে, যা তুমি বুঝতে পারোনি। তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো, কিন্তু আসলে আমি ছিলাম। তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতো, আর তোমার স্ত্রীকে অন্য ঘরে নিয়ে যেতেন। তিনি নিজেই সতর্ক থাকতেন যাতে তুমি সন্দেহ না করে। মিমি বললেন, আমি প্রথমে তোমার মামার অনুরোধে বাধ্য হয়ে এসেছিলাম, কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে পারতে না। সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মামা যখন এসব চালিয়ে যেতে লাগলেন, আমি নিজে উপভোগ করতে শুরু করলাম। আজকের গল্পটি খুবই মজাদার হতে চলেছে। আমি শিওর বলতে পারি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই তোমাদের দুটি পায়ে ধরি বলি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে খুব মজা পাবে। আমি জহির, বয়স 22 বছর। আগে গ্রামে থাকতাম। আমি আমার মামার বাড়িতে কাজ করতাম। মামি দেখতে অনেক সুন্দরী যে কেউ তাকে দেখলে তার প্রেমে পড়তে চাইবে। আমার মামি আমার থেকে বয়সে বড় ছিলেন এবং আমাদের মধ্যে বেশি কথা হতো না। তিনি তার কাজে খুব ব্যস্ত থাকতেন এবং মামার সাথেও কম কথা বলতেন। এক রাতে মামি আমাকে তার রুমে ডাকলেন আর বললেন, জহির, আজ আমার শরীর ভালো লাগছে না, তুমি আমার পাশে শুয়ে থাকো। আমি তার রুমে শুয়ে পড়লাম। মামি লাইট বন্ধ করে দিলেন। এরপর আমি তাকে আমার মতো করে পেয়েছিলাম। কখনো ভাবিনি আমি তাকে এত কাছে পাব।
তখন আমি চাকরির খোঁজে ছিলাম, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিলাম না। একদিন আমার বন্ধু জয়নাল বলল, আমার মামা শহরে থাকেন এবং আমি তোমাকে সেখানে চাকরি দিতে পারব। আমি বেশি শিক্ষিত ছিলাম না। জানি ভালো চাকরি আমার দ্বারা হবে না, কারণ আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি, তাই অল্প শিক্ষার কারণে ভালো চাকরি পাওয়া কঠিন ছিল। গ্রামের এখানে ওখানে ছোটখাটো কাজ করে কিছু টাকা উপার্জন করতাম, যা খুবই কষ্ট করছিল। তখন মনে হলো শহরে গিয়ে কিছু কাজ খুঁজে দেখা উচিত। একদিন আমার বন্ধুর দেয়া একটি ঠিকানায় গেলাম, যা তার মামার বাড়ির ছিল। সেই বাড়িতে গিয়ে দেখি আমার বস, যিনি আমার বন্ধুর মামা, এবং আমিও তাকে মামা বলে ডাকতাম। মামা আমাকে একটি কাগজ দিলেন এবং বললেন, এই ঠিকানায় চলে যাও। আমি যখন সেই ঠিকানায় গেলাম দেখি সেটা এক ডাক্তারের ঠিকানা। মামা বললেন, তিনি আমার বন্ধু। তিনি তোমার কিছু পরীক্ষা করবেন। যদি পরীক্ষাগুলো ভালো হয় তাহলে তোমাকে চাকরি দেব। মামা কথা শুনে আমি কিছুটা ঘাবড়ে গেলাম, কিন্তু ভাবলাম চেষ্টা করে দেখি। ডাক্তারের কাছে গিয়ে তিনি আমার কিছু পরীক্ষা করলেন এবং কিছুক্ষণ পর রিপোর্ট দিলেন। আমি বাসায় ফিরে মামা আমাকে রিপোর্ট দেখালাম। মামা হাসতে হাসতে বললেন, তুমি দেখতে বেশ সুন্দর, তোমার চেহারাও ঠিক আছে। তোমার কাজ নিশ্চিত হয়েছে। এত সহজে কাজ পেয়ে আমি অবাক হয়ে গেলাম এবং ভাবতে থাকলাম, কিভাবে এত সহজেই সুযোগ পেলাম। প্রতিবেদনটি ইংরেজিতে লেখা ছিল এবং পঞ্চম শ্রেণী পাস একজন ব্যক্তির পক্ষে এটি বোঝা সহজ ছিল না। যখন বাড়িতে এসে আমার স্ত্রীকে দেখালাম, আমার স্ত্রী বলল, তুমি অযথা চিন্তা করছো। এই ধনী লোকেরা আমাদের মতো গরিবদের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে চায় যে আমরা কোনো বড় রোগে আক্রান্ত আছি কিনা। তারা মনে করে চাকরদের মাধ্যমে রোগ ছড়াতে পারে। তার কথা শুনে আমার মন অনেকটা হালকা হলো। আমি যে চাকরিটা চেয়েছিলাম সেটা পেয়েছি। সকালে কাজে যাওয়া শুরু করলাম, কিন্তু আমার চোখ প্রায় মামির দিকে আটকে যেত। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী এবং মার্জিত মহিলা। তাকে প্রথম দেখার পর থেকেই আমি ভাবতাম, আমার স্ত্রী যদি এত সুন্দর হতো। আমি আমার মামার একজন সাধারণ চাকর ছিলাম। তার অর্থের কোনো অভাব ছিল না। তিনি আমাকে প্রতিদিন বাজারে নিয়ে যেতেন, কারণ তার কোনো সন্তান ছিল না। আমার মামা ও মামির মধ্যে কোনো ঝগড়া ছিল না। তারা খুব ভালোবাসার দিন কাটাতেন। আমি মামিকে মনে মনে ভালোবাসতে শুরু করলাম। তাকে নিয়ে ভাবতে লাগলাম। একদিন বাড়ির পুরনো চাকর এল, সে আমাকে অভিনন্দন জানিয়ে বলল, তুমি পরীক্ষায় পাশ হয়েছ। কিন্তু মনে রেখো, এই বস যাকে তুমি মামা বলে ডাকো খুবই কঠোর। এই কথা শুনে আমি ঘাবড়ে গেলাম এবং ভাবতে লাগলাম, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমার কি হবে। সে চলে যাওয়ার পর আমি মামা মামিকে খুশি রাখার জন্য কাজে আরো মনোযোগী হলাম। কারণ এখন আমার চাকরিটা চলে গেলে এখন আর কোনোভাবেই চাকরি পাব না। তাই আমি চাকরিটা মন থেকে করতে লাগলাম। মামা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। আমার মামি একদিন আমাকে তার রুমে ডেকে বললেন, তুমি খুবই অল্প বয়সী, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখো। আমি এমন একজন চাকর পছন্দ করি যে তার মনিবের মতো পোশাক পরে। এই বলে মামি আমার হাতে কিছু টাকা দিলেন আর বললেন, এই টাকা থেকে বেতন ছাড়া নিজের জন্য খরচ করো। আমি খুশি হয়ে গেলাম এবং এই বিষয়টি আমার স্ত্রীকে বললাম না, কারণ আমি আমার স্বামীকে খুব পছন্দ করতাম। আমি স্বপ্ন দেখতে শুরু করলাম যে মামির অভিব্যক্তি দেখে মনে হতো তিনি খুশি নন। তার কোনো সন্তান ছিল না, তাই মনে হতো মামা তাকে খুশি করতে পারছেন না। আমি মামিকে খুশি করতে চেয়েছিলাম। মামির দেওয়া টাকা নিয়ে পরের দিনই একটা মার্কেটে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনলাম। আমাকে দেখে মামি বললেন, আজ তোকে খুব সুন্দর লাগছে। সব সময় এমনই থেকো। আমি লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিলাম। আসলে আমার বিয়ে হয়েছে মাত্র 3 বছর, কিন্তু আমার স্ত্রী মামির মতো সুন্দরী ছিল না। বিয়ের 2 বছর পরে আমাদের সন্তান নিউমোনিয়া হয় এবং সে পৃথিবী থেকে চলে যান। এরপর আমার স্ত্রী সারাক্ষণ দুঃখে কান্নাকাটি করত। কিন্তু আমি একজন পুরুষ এবং আমারও কিছু প্রয়োজন ছিল। আমি চাইতাম আমাদের আরেকটা সন্তান হোক, কিন্তু আমার স্ত্রী সন্তানের নাম শুনলেই বিরক্ত হয়ে যেতেন। তিনি সবসময় আমার থেকে দূরে থাকতেন। আমার মামিকে দেখে আমার মনোভাব বদলাতে শুরু করেছিল। মামা মামি বিয়ে হয়েছে, 11 বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। মামা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকতেন আর মামি ফ্যাশন ও পার্টি নিয়ে ব্যস্ত থাকতেন। আমার মামিকে দেখে মনে হতো তিনি আমাকে পছন্দ করতে শুরু করেছেন। আমি প্রায় সিনেমা এবং নাটকে প্রেমের কাহিনী দেখতাম এবং কল্পনা করতাম। মামি আমার কাছে এসে বলবেন, আমি তোমার প্রেমে পড়েছি।
এক রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম মনে হলো আমার পাশে কেউ আছে। মামি ছিলেন খুবই সুন্দরী এবং তার দেহ আকর্ষণীয় ছিল। আমার স্ত্রী আমাদের সন্তান হারানোর দুঃখে নিজের শরীরকে অবহেলা করেছিল। কোনো যত্ন নিত না, তাই শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার মতো একজন গরিব মানুষ যখন ভাবতাম মামি কি করে চাকরের মতো জীবন কাটাব, তখন মামিকে আমার স্ত্রী ভেবে সারারাত উপভোগ করতাম। মামি আমার দিকে তাকিয়ে মৃদু হাসতেন। আমি আমার মামির সান্নিধ্য উপভোগ করতে শুরু করলাম। কাজ করার সময় মামি আমাকে ডেকে যে কোনো কাজ দিতেন, আর আমি তা সঠিকভাবে করে দিতাম যেন কোনো অভিযোগের সুযোগ না থাকে। মামি সবসময় আমার প্রশংসা করতেন আর আমি সততার সাথে আমার কাজ চালিয়ে যাচ্ছিলাম। একদিন মামির শরীর খারাপ হলে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই এবং মামাকে ফোন করে জানাই। এরপর মামা হাসিমুখে আমাদের সবার জন্য মিষ্টি আনলেন। এটা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেদিন থেকে মামির আচরণ বদলে গেল। তিনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাতে লাগলেন এবং বাইরে যাওয়া কমিয়ে দিলেন। ফলে এখন শুধুমাত্র মামির সঙ্গে আমার দেখা হয় কম। কিছুদিন ধরে আমার মন মেজাজ খারাপ ছিল, কারণ আমি মামির সান্নিধ্যে অভ্যস্ত হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল আমি হয়তো মামির প্রতি আসক্ত হয়ে পড়েছি। তবে আমার কাজ চালিয়ে যেতে লাগলাম। সময় চলে গেল এবং অবশেষে সেই দিন এলো যখন মামি একটি সন্তানের জন্ম দিতে চলেছিলেন। কিন্তু মামা আর আগের মতো খুশি ছিলেন না। তিনি সবসময় চিন্তিত থাকতেন। আমি ভাবতে লাগলাম মামা কেন খুশি ছিলেন না। আমি যখন বাবা হলাম তখন আনন্দে উঠেছিলাম, কিন্তু আমার মামাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, যেন কোনো বড় বিপর্যয় আসন্ন। এক রাতে মামা আমাকে তার ঘরে ডেকে বললেন, এই ব্যাগটা নাও। যদি আজ রাতে আমার স্ত্রী সন্তান জন্ম দেয় তবে এই ব্যাগ ব্যবহার করো এবং সন্তানটিকে গোপনে সরিয়ে ফেলো। আমি কখনো আমার কোনো নির্দেশ নিয়ে প্রশ্ন করিনি, তাই সেদিনও কিছু বললাম না। কিন্তু আমার মন খুব অস্থির ছিল। বারবার ভাবছিলাম কেন মামা তার সন্তানের জীবন নিতে চাইছেন। রাত গভীর হলে মামি ঘুমিয়ে পড়লেন, তাই আমি গোপনে তার রুমে গেলাম। মামি তখন চোখ বন্ধ করেছিলেন। আমি মনোযোগ দিয়ে তার দিকে তাকালাম। মামির মুখের সেই চিরচেনা সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হলাম, কিন্তু আমার অবস্থান মনে করে মামার কথা মেনে নিলাম। মামা নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য তিনি আমাকে টাকা দিতেন। আমি গোপনে মামার দেয়া ব্যাগটি তুললাম আর বাচ্চাটিকে ব্যাগে ঢোকাতে শুরু করলাম। তখন মামি হঠাৎ আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি শিশুটিকে লুকিয়ে রাখছিলাম এবং মামি আমাকে দেখে বললেন, তুমি কি সত্যিই শিশুটিকে হত্যা করতে চাও? মামি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার মামার নির্দেশে এসব করছো? আমি চমকে উঠলাম এবং বললাম, আপনি এটা কি বলছেন? মামি বললেন, তোমার মামা এই শিশুটিকে মেরে ফেলতে চায়, কারণ সে ভয় পায় যে এই শিশুটি তার নয়। তার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এত কিছুর পরও এটা কিভাবে সম্ভব? মামি বললেন, তোমার মামা সন্দেহ করছে যে এই শিশুটি তার নয়, তুমি এর বাবা, তাই সে এই কাজটি করতে বলেছে। সেই শিশুটির বাবা তুমি। এই কথা শুনে তাকে বললাম, তবে আপনি কেন বলছেন আমি এই শিশুটির বাবা? আমি এসব কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আপনি কি চান আমি এই শিশুটিকে বাঁচিয়ে রাখি না? মামি হাসলেন এবং বললেন, এই শিশুটিকে জঙ্গলে ফেলে দিও না, কারণ এই শিশুটির বাবা তুমি। আমি আরও বিভ্রান্ত হয়ে গেলাম, কারণ মামি বলেছিলেন যে তিনি কখনো আমাকে স্পর্শ করেননি। তার কথাগুলো শুনে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি। আমি সোফায় বসে ভাবতে লাগলাম, এত সুন্দর একজন মহিলার সাথে যাকে আমি মামি বলে ডাকি, এমন কিছু ঘটেছে কি? আমি মামিকে জিজ্ঞেস করলাম, আপনি এত সুন্দরী কিন্তু কেন এমন করলেন? মামি বললেন, আমি খুব সুন্দরী, কিন্তু আমার পরিবার খুব গরিব ছিল, তাই আমি তোমার মামার সাথে দেখা করতে এসেছিলাম। তোমার মামা মতো ধনী হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি তাকে বিয়ে করি, আর সে আমাকে প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমি তৎক্ষণাৎ হ্যাঁ বলেছিলাম, কারণ আমি ধনী হতে চেয়েছিলাম। আমার বাবা মা ও তোমার মামার সাথে বিয়ে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু বিয়ের কিছুদিন পরেই জানতে পারলাম তোমার মামার সন্তান হওয়ার সামর্থ্য নেই। অনেক চিকিৎসা করানোর পরও কোনো ডাক্তার তাকে সুস্থ করতে পারেনি। তিনি মা হতে চেয়েছিলেন এবং এর জন্য তিনি যা করতে প্রস্তুত ছিলেন। তারপর তিনি তার চাকরির মাধ্যমে একটি অদ্ভুত পরিকল্পনা তৈরি করেছিলেন। তাই তিনি সবসময় চাকরদের নিয়োগের আগে পরীক্ষা করাতেন।
তোমার মামা তোমার মাধ্যমে তার পরিকল্পনা সফল করতে চেয়েছিলেন। মামি বললেন, এই শিশুটি তোমারই সন্তান এবং তিনি চান না যে এটি প্রকাশ্যে আসুক। তিনি শুধু জানতে চেয়েছিলেন তিনি বাবা হতে সক্ষম কিনা। তাই আমাকে চাকরের সাথে ঘুমাতে বলেছিলেন। মামির এই কথা শুনে আমি আরও হতবাক হয়ে গেলাম এবং কিছু বলতে পারলাম না। তিনি বলতে লাগলেন, তোমার মামা আমার জন্য অনেক চাকর নিযুক্ত করেছিলেন, কিন্তু আমি যাকে ভালোবাসার যোগ্য মনে করতাম তাকে গ্রহণ করতাম। আমরা অনেক চাকর বদল করেছি, কিন্তু তোমাকে প্রথম উপযুক্ত মনে হয়েছিল। প্রথম দেখাতেই তোমার প্রতি আমার আকর্ষণ জন্মায়। আমি অবাক হয়ে বললাম, আপনি কখন আমার কাছে এসেছিলেন? মামি হাসলেন এবং বললেন, তোমার মামা এমন পরিকল্পনা করেছেন যে তুমি বুঝতে পারোনি। তুমি মনে করতে তুমি তোমার স্ত্রীর সাথে আছো, কিন্তু আসলে আমি ছিলাম। তোমার মামা রাতের আধারে আমাকে তোমার রুমে পাঠাতেন এবং তোমার স্ত্রীকে অন্য ঘরে অজ্ঞান করে রেখে দিতেন। তিনি নিজেই পাহারা দিতেন যাতে কেউ সন্দেহ না করে। আমি বললেন, আমি প্রথমে বাধ্য হয়ে এসেছিলাম, কিন্তু পরে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তোমার কাছ থেকে যে সুখ পাচ্ছিলাম তা তোমার মামা কখনোই দিতে পারতেন না। সেই কারণেই আমি নিজেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। তোমার মামা যখন এই পরিকল্পনা চালিয়ে যেতে লাগলেন, আমি নিজে উপভোগ করতে শুরু করলাম। তিনি আমাকে তোমার কাছে বারবার পাঠাতে থাকলেন। তিনি আরও বললেন, আমি গর্ভবতী হলাম এবং তোমার মামা আমাকে ভোরের অন্ধকারে ঘরে ফিরিয়ে আনতেন, যাতে কেউ কিছু বুঝতে না পারে। এভাবে তোমার মামা তার সন্তান হওয়ার আশা পূর্ণ করতে চেয়েছিলেন এবং আমি নিজেও অজান্তে সেই পরিকল্পনার অংশ হয়ে পড়েছিলাম। কিছুদিন পর সে তার পরিকল্পনায় সফল হয়েছিল। ডাক্তার আমাকে জানিয়েছিলেন যে আমি মা হতে চলেছি, যা তাকে অত্যন্ত খুশি করেছিল। আমি বিস্মিত হলাম যখন শুনলাম সে ডাক্তারের কাছে মিথ্যা বলেছে। কেউ কিভাবে তার বউকে এমনভাবে ব্যবহার করতে পারে? তারা দুজনেই আমাকে টাকা দিয়ে তাদের খেলনা বানিয়ে ফেলেছিল, যা আমার মোটেই ভালো লাগেনি। তখন আমার মামি তার কথাবার্তায় ব্যস্ত ছিলেন। আমি তখন বুঝতে পারিনি যে আমি কি ভাবছিলাম। তবে মামি আমাকে বলেছিলেন, তোমার মামার পরিকল্পনা ব্যর্থ হয়েছে যখন তার একটি ছেলে হয়েছিল, কিন্তু তিনি একজন উত্তরাধিকারী চেয়েছিলেন। সে তার বন্ধুকে নিয়ে অন্য দেশে পালিয়ে যায় আর আমাকে বলে, এখন আমার কোনো সম্পত্তি নেই, আমার সব ব্যবসা শেষ। সেই শিশুটিকে আসে যায় না। আমি বলেছিলাম, আমি তোমার বুদাসী নয়, যাতে তোমার ইচ্ছে মতো চলি। আগে তুমি আমাকে একটা চাকরের সাথে ঘুমাতে বাধ্য করেছিলেন, যাতে সবাই জানতে না পারে তুমি বাবা হতে পারো না। আর এখন বলছো এই সন্তানের দরকার নেই। মনে রেখো, আমি তোমাকে তালাক দেব, কিন্তু শিশুটিকে মারতে দেব না। আমি বিশ্বাস করেছিলাম যে শিশুটিকে সে আর খারাপ বলবে না, সে তার সন্তানকে পুরোটা দেখাবে। কিন্তু আজ যখন সে বলল এই শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করেছে, তখন নিশ্চিত হলাম যে তার বুকে হৃদয় নেই। পাথরের মতো কঠিন মামির এই কথা শুনে আমি তাকে গিয়ে বললাম, আমি এসব জানতাম না। যদি এটা অন্য কারো বাচ্চা হতো, আমি জঙ্গলে ফেলে দিতাম না। আমি বললাম, এখন এসবের পরোয়া করি না। তুমি তার মা, তুমি নিজেই তার যত্ন নেবে। এ কথা বলে আমি চলে যেতে লাগলাম। তখন আমি আমাকে থামিয়ে বললেন, এটা তোমার সন্তান, তুমি তার পিতা, তাই এর সুরক্ষার দায়িত্ব তোমার সমান। আমি হাসি দিয়ে বললাম, এই সন্তান আমার, তাই তুমিও আমার স্ত্রী হয়েছ। এই কথা শুনে মা আমি মুচকি হেসে বললেন, ধন সম্পদের লোভে আমাকে অন্ধ করে দিয়েছে, তাই এমন একজন খারাপ লোককে বিয়ে করেছি যে তার সম্মান বাঁচানোর জন্য তার স্ত্রীকে চাকরের কাছে পাঠিয়েছে। আর যখন আমি তার সম্মান রক্ষা করেছি, সে আমার সন্তানের প্রাণ নিতে চেয়েছিল এবং বলেছিল যে এই শিশুটির হতভাগ্য। যখন ব্যবসা ব্যর্থ হয় এবং সমস্ত টাকা হারিয়ে যায়, তখন সে আমাদের সন্তানের প্রতি অখুশি হতে শুরু করে এবং শিশুটিকে জঙ্গলে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এইসব জানার পরেও আমি এমন লোকের সাথে থাকতে চাই না। আমি মামির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, এই সন্তানের জন্য আপনি কি একজন চাকরের সাথে থাকবেন? মামি বললেন, তুমি গরিব হতে পারো, কিন্তু তোমার মন অনেক বড়। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, যাতে আমাদের সন্তান বেঁচে থাকে এবং ভালো জীবন পেতে পারে। মামি আমাকে জানালেন তিনি মামার থেকে ডিভোর্স পেয়েছেন এবং আমরা একই বাড়িতে সুখে থাকতে শুরু করি। মামি সেই বাড়িটি আগেই তার নামে পেয়েছিলেন। কিছুদিন পর যখন আমার স্ত্রী বিষয়টি জানতে পারেন, তিনি আমাকে ছেড়ে চিরকালের জন্য তার বাবা মায়ের বাড়িতে চলে যেতে চান এবং তালাকের প্রক্রিয়া শুরু করেন।
কিন্তু আমি যখন পুরো ঘটনা আমার স্ত্রীকে জানালেন, আমি তাকে অনেক বুঝিয়ে শান্ত করি। অবশেষে আমি আমার 2 স্ত্রীর সাথে সুখে সংসার করতে শুরু করি এবং আমরা সবাই মিলে সুখে থাকি। আজ আমি খুব খুশি কারণ আমি জানতাম না যে আমার জীবন এত সুন্দর হবে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম আরো মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।